121 নম্বর কোশ্চেনটা কি বলেছিল? শেয়ার হস্তান্তর কোন কোম্পানির ক্ষেত্রে করা যায়? শেয়ার হস্তান্তর একমাত্র সার্বজনীন কোম্পানি মানে পাবলিক কোম্পানির ক্ষেত্রে শেয়ার হস্তান্তর করা যায়, কিন্তু প্রাইভেট কোম্পানিতে শেয়ার হস্তান্তর করা যায় না। পরিমেয় নিয়মাবলীর ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, মানে কোথায় পরিমেয় নিয়ম, দুটো জিনিস হয়, একটা হচ্ছে মোয়া, একটা হয় হচ্ছে মোয়া, MOA, ঠিক আছে তো, আর একটা হচ্ছে AOA। এমও এর ফুল ফর্ম হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এমও এর ফুল ফর্ম হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। লিখে দিতে হয়, লিখতে হয় ফুল ফর্ম যদি দেয় পরীক্ষায়। এমও এর ফুল ফর্ম হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, বই খোল 120 নম্বর, 21 নম্বর হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে তো। একটা হয় হচ্ছে মোয়া, এটাকে বলে মোয়া, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। আর একটা হচ্ছে AOA, মানে হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। দুটো কনসেপ্ট আর কি, মানে ফুল ফর্ম যদি দেয়, কখনো বলে এমও এর ফুল ফর্ম কি, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ফুল ফর্ম কি, এই সরি, এও এর ফুল ফর্ম কি, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। বলছে পরিমেল নিয়মাবলীর ক্ষেত্রে, পরিমেল নিয়মাবলী কোন কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, ঠিক আছে। পরিমেল নিয়মাবলী করতে হয় তো শুধুমাত্র সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে, ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক। এখানে পরিমেল নিয়মাবলী আগে পড়িয়েছি একবার। দেখতে দেবে 91 পাতায় ছিল, 91 পাতায় ছিল পরিমেল নিয়মাবলী, মানে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন জিনিসটা কি। বলছে কোম্পানির একটা দলিল, বলছে কোম্পানির প্রধান দলিল যা স্মারকলিপির অধীনে থাকে। স্মারকলিপি মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, স্মারকলিপিকে ইংরেজিতে বলা হয় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে, মানে পরিমেল বন্ধ। যার নাম স্মারকলিপি তার নামই হচ্ছে পরিমেল বন্ধ, আর তার নামই হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। বলছে কোম্পানির প্রধান দলিল যা মোয়ার অধীনে থাকে, মোয়ার অধীনে থেকে কোম্পানির আভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয় অন্য আর একটি দলিলে লিপিবদ্ধ থাকে, তাকে বলা হয় পরিমেল নিয়ম। মানে কোম্পানি কিভাবে চলবে, ইন্টারনাল ম্যাটার, সেগুলো যখন অন্য একটা দলিল লেখা হয় তখন তাকে বলা হয় আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা পরিমেল নিয়ম। এটা কোম্পানি একটা গুরুত্বপূর্ণ দলিল। কোম্পানি ও তার সদস্যদের মধ্যে চুক্তি, সম্পর্ক, অধিকার, ক্ষমতা এই দলিলে উল্লেখ থাকে। কোম্পানি বিভিন্ন সভা আহ্বান, হিসাব রক্ষণ, ঋণ গ্রহণের ক্ষমতা সম্পর্কে দায়িত্ব রয়েছে লেখা। ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে ভালো করে শুনবি কি লিখেছে। ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে আভ্যন্তরীণ নিয়মাবলী রচনা ও দাখিল করা বাধ্যতামূলক। মানে আহ, কাদের ক্ষেত্রে বাধ্যতামূলক? ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে, মানে এই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন করাটা বাধ্যতামূলক। কোশ্চেনটা কি ছিল বলছে, এটা বাধ্যতামূলক নয়, হবে না, এটা হবে কি বলতো, পরিমেল নিয়মাবলী ড্যাশ ক্ষেত্রে বাধ্যতামূলক, মানে কোন কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক। এটা হবে ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক। কোশ্চেনটা নয় হবে না, হবে হচ্ছে কোন কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক। তাহলে কোশ্চেনটা একটু ভালো করে পড়, এখানে এখানে এই লাইনটা বলেছিল ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে, কি বলেছিল দেখ, ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে আভ্যন্তরীণ নিয়মাবলী দাখিল করা বাধ্যতামূলক। আর আভ্যন্তরীণ নিয়মাবলী মানে কি? পরিমেল নিয়মাবলী তো বলছে আভ্যন্তরীণ নিয়মাবলী, পরিমেল নিয়মাবলী মানেই তো আভ্যন্তরীণ, মানে কি করে কোম্পানির ভিতর কি করে পরিচালনা হবে সেই সমস্ত নিয়ম। তাহলে ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে পরিমেল নিয়মাবলী দাখিল করা বাধ্যতামূলক। আচ্ছা, কোশ্চেনটা একটু চেঞ্জ করে নিয়েছিস। নেক্সট বলছে মালিক নিজের উৎস থেকে অর্থ লগ্নি করেন কোন কারবারে? এক মালিকানা কারবারে। ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে সবার গণপত্তি মানে কোরাম, যেটা আমি আগের দিন বলেছিলাম, কোরামের মিনিমাম মেম্বার কত হবে? 2 জন। ভারতীয় অংশীদারি আইন পাশ হয় 1932 সালে। কৃষক, কারিগর, ব্যবসায়ী ইত্যাদি ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করার জন্য যে সমবায় সমিতি গঠিত হয় তাকে কি সমবায় সমিতি বলে? বোঝা যাচ্ছে কি? কৃষক,
কারিগর, ব্যবসায়ী ইত্যাদি ব্যক্তি মানে এদেরকে লোন দেবে। মানে এই সমস্ত ব্যক্তিকে, প্রতিষ্ঠানকে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ দেবে, লোন দেবে। শর্ট টার্ম এবং লং টার্ম লোন দেওয়ার জন্য যে সমবায় সমিতি গঠন হয়, তখন তাকে ঋণদান সমবায় সমিতি বলে। এবার মেলাতে বলছি একসাথে, বলছি এক মালিকানা কারবার, এক মালিকানা কারবার, বলছে বিভিন্ন ধরনের কারবার, এক মালিকি কারবারে সদস্য সংখ্যা তে একজন হবে, অংশীদারি কারবারের সদস্য সংখ্যা দুজন, সমবায় সমিতির সদস্য সংখ্যা 10 জন, সার্বজনীন কোম্পানির সদস্য সংখ্যা 7 জন। তোদের বই অপশন কি দিয়েছিল আমি? 2, 10, 7, 17 ছিল। 2, 10, 7, 17। আচ্ছা, ডুয়েটটা এ হবে, এটা ঠিক আছে, ডুয়েটটা এ, ডুয়েটটা এ, ডুয়েটটা এ হলো ঠিক আছে। তিনেরটা বি হবে, এটাও ঠিক আছে। চারেরটা সি হবে, এটাও ঠিক আছে। এক মালিকি কারবারের মালিক বা সদস্য সংখ্যা 17 জন, 2 জন, 10 জন, 7 জন, তারপর কতজন আছে? একজন, দুটো, তিনটে হবে। তাহলে ঠিক আছে, একেরটা ঠিক হবে। হলো। এবার বলছে পরের কোশ্চেনটা, বিভিন্ন ধরনের কারবার সুবিধা, এক মালিকানা কারবার। দেখি এখানে এক মালিকানা কারবার সুবিধা কি, গঠন খুব সহজ ও সরল, এটা হবে একেরটা হবে সি। সমবায় সমিতি, ঠিক আছে, সকল সদস্যরাই ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, দেখি এখানে বলছে সকল সদস্যরা ব্যবস্থা অংশগ্রহণ করতে পারে, এটা কোনটা? এটা হচ্ছে অংশীদারি কারবার। চারেরটা হবে বি, ঠিক আছে তো। বুঝতে পারলেন অংশীদারি কারবার কি ছিল? সবাই অংশগ্রহণ করতে পারে ব্যবসায়, তাহলে তোর চারেরটা হবে বি। তারপর আর কি বলেছে? এবার দেখ তিনেরটা হবে ডি, তিনেরটা যৌথ মূলধনী কারবার। এই ধর, এই ধরনের কারবারে মূলধনের প্রাচুর্য থাকায় বৃহৎ শিল্প ব্যবসা গড়ে তোলা সম্ভব হবে। তাহলে একেরটা হলো, তিনেরটা হলো, চারেরটা হলো। সমবায় সমিতি কি, এই অবস্থায় মধ্যবর্তী কারবারের কোনো স্থান নেই, ফলে ভোগকারীরা অপেক্ষাকৃত কম দামে প্রয়োজনীয় দ্রব্যাদি পেয়ে থাকে। তো এটাও হয়ে গেল। 129, বিভিন্ন ধরনের অংশীদারি কারবার পড়েছি, এবং তার সঙ্গে কি মানে অ্যাকচুয়ালি ডেফিনেশন জানা থাকলে এটা করা যাবে। সাধারণ অংশীদারি কারবার, ঠিক আছে তো। কি বলেছে? সাধারণ অংশীদারি কারবারটা কি হবে? বলছে একটা দিকে সাধারণ অংশীদারি কারবার, একটা দিকে ঐচ্ছিক অংশীদারি কারবার, একটা দিকে নির্দিষ্ট অংশীদারি কারবার, একটা দিকে নির্দিষ্ট মেয়াদী অংশীদারি কারবার। নির্দিষ্ট মেয়াদী অংশীদারি কারবার কাকে বলে, কি দিচ্ছে এটা? বলছে চুক্তিপত্রে উল্লিখিত সময় বা মেয়াদ উত্তীর্ণ হলে যে অংশীদারি কারবারের অস্তিত্ব বিলুপ্ত হয়। মানে যে পার্টনারশিপ ডিড আছে, ওখানে উল্লিখিত সময়, যে একটা টাইম উল্লেখ থাকে বা টার্মস পিরিয়ড উল্লেখ থাকে, ওটা শেষ হয়ে গেলে অংশীদারি কারবার বিলুপ্ত হয়ে যায়। এটাকে বলে মেয়াদী অংশীদারি কারবার। তুই একটা পার্টনারশিপ বিজনেস 5 বছর, 5 বছর শেষ, পার্টনারশিপ বিজনেস বন্ধ হয়ে যায়। এগুলো নির্দিষ্ট মেয়াদী অংশীদারি কারবার। ঐচ্ছিক অংশীদার আগের দিনও বলেছিলাম, আগের ক্লাসগুলোতে বলেছিলাম ঐচ্ছিক অংশীদারি কারবার। তো ঐচ্ছিক অংশীদারি কারবার কাকে বলে? অংশীদার কোনো ইচ্ছা অনুসারে যে অংশীদারি কারবার বিলম্ব হয়, ইচ্ছা হয়ে গেল বিলম্ব করে, তাকে বলে ঐচ্ছিক অংশীদারি কারবার। তারপর চারেরটা কি বলছে? নির্দিষ্ট অংশীদারি কারবার। নির্দিষ্ট অংশীদারি কারবার কাকে বলে দেখা যাক। যে অংশীদারি কারবার পূর্ব নির্ধারিত কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য গড়ে ওঠে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য গড়ে ওঠে এবং উদ্দেশ্য শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিলুপ্তি ঘটে, তাকে বলে নির্দিষ্ট অংশীদারি কারবার। এটাও হয়ে গেল। লাস্ট পড়ে হলো সাধারণ অংশীদারি কারবার কাকে বলে। 1932 সালে ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী যে অংশীদারি কারবারকে নিবন্ধন করা হয়, তাকে বলে সাধারণ অংশীদারি কারবার। এইগুলো কি হয়, ব্যাপারগুলো কি কাকে বলে বুঝছিস না, এগুলো একটু জানা থাকলে তাহলে এগুলো লেখা যাবে। মানে তুই যে কাকে বলে পড়েছিস, তবে কাকে বলেটা এখানে লেখা থাকবে, নাও লেখা থাকতে পারে, বাট ওই কাকে বলে পড়ে একটা নলেজ থেকে অপশন গুলো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে তো। মোটামুটি বোঝা থাকলেই লেখা যাবে। তারপর বলেছে কি 130-এরটা অংশীদারের অধিকার আর সম্পর্কিত ব্যক্তি। কি বলছে? সমানভাবে মুনাফার অংশভোগের অধিকার, ঠিক আছে। বিটটা দেখ, অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ না থাকলে অংশীদারদের দেওয়া ঋণের উপর সুদের হার। না, এই সিটটা হবে, সিটটা দেখ, আমরা পার্টনারশিপ ডিড করেছিলাম,
বারবার একটা কথা বলেছিলাম, যদি ডিটে উল্লেখ করা না থাকে তাহলে পার্টনাররা কি লেভেলে মুনাফা পায়? সমানভাবে। তো এখানে বলছে সমানভাবে মুনাফা পাবে, তাহলে সিটটা বলছে অংশী চুক্তিতে উল্লেখ না থাকলেও অংশীদাররা মুনাফার অধিকারী হবে। তাহলে সমস্ত দিক থেকে কারবারকে রক্ষা করার সমান অধিকার প্রত্যেক অংশীদারের আছে। সব দিক থেকে কারবারকে রক্ষা করার সমান অধিকার প্রত্যেক অংশীদারের আছে। ঠিক আছে? তাহলে সমস্ত দিক থেকে কারবারকে রক্ষা করার সমান অধিকার প্রত্যেক অংশীদারের আছে। ওই একই তো দেখ, এই কোশ্চেনের মধ্যে অ্যান্সার মনে হচ্ছে লুকিয়ে আছে। দেখ, কারবারকে রক্ষা করা, কারবারকে রক্ষা, সব দিক থেকে কারবারকে রক্ষা করার সমান অধিকার প্রত্যেক অংশীদারে আছে, এটাই হচ্ছে কারবারকে রক্ষা করা। অ্যান্সারের মধ্যে পেয়ে গেছে। সুদ পাওয়ার অধিকার নেই। পার্টনারশিপ ডিডে যদি ইন্টারেস্টের রেট অফ ইন্টারেস্ট কত বলে না দেয় তাহলে সুদ পাবে না। এটা পার্টনারশিপ ডিডে পরিষ্কারভাবে বলা আছে। ঠিক আছে তো? আচ্ছা, কি বলছে? সুদ পাওয়ার অধিকার নেই। দেখতে এখানে কি লেখা? সুদ পাওয়ার অধিকার নেই। আমরা এক একটা করে দিয়েছি। এক একটা সি হয়ে গেছে, দুইয়েরটা ডি হয়ে গেছে। এই যে সুদ পাওয়ার অধিকার নেই বলতে গেলে কি বলছে? এখানে কোন সুদ? সুদ বলতে কোন সুদের কথা বলছে? সুদ তো অনেক রকমের হয়। ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক যে ক্যাপিটাল নিয়ে তার উপর সুদ হয়। ব্যবসার মালিকের ব্যবসা থেকে টাকা তুলে নিলে তার উপর সুদ হয়। আবার কোনো একজন ব্যবসার একজন পার্টনার বিজনেসকে লোন দিলে তার উপর সুদ। কোন সুদের কথা বলা হচ্ছে? কোন ইন্টারেস্টের কথা বলা আছে? তো ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক ব্যবসাকে যে ক্যাপিটাল দেয়, ঠিক আছে, তার উপরও একটা ইন্টারেস্ট হয়। ঠিক আছে? ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক বিজনেসকে যে ক্যাপিটাল দেয়, পার্টনারশিপ বিজনেসে হয়, তার উপর মালিক বিজনেস থেকে একটা সুদ পায়। যদি এটা ডিডে উল্লেখ না থাকে তাহলে কোনো সুদ পাবে না। ডিডে উল্লেখ না থাকলে সুদ পাবে না। কোন সুদ? বুঝতে হবে। এখানে লেখা যাক, অংশে চুক্তিপত্রে উল্লেখ না থাকলে মূলধনের ওপর সুদের হার কিছু পাওয়া যায় না। চুক্তিপত্রে উল্লেখ না থাকলে মূলধনের ওপর কোনো সুদ পাওয়া যায় না। চুক্তিপত্রে উল্লেখ না থাকলে মূলধনের ওপর সুদ পাওয়া যায় না। ঠিক আছে তো? বুঝতে পারলি? চুক্তিপত্রে উল্লেখ না থাকলে মূলধনের ওপর সুদ পাওয়া যায় না। আর একটা কথা, চুক্তিপত্রে উল্লেখ না থাকলে উত্তোলনের উপর সুদ পাওয়া যায় না। মূলধনের উপর সুদ পাওয়া যায় না, উত্তোলনের উপর সুদ পাওয়া যায় না, চুক্তিপত্রে উল্লেখ না থাকে। তবে সুদ পাওয়ার অধিকার নেই। আর সুদের হার 6% কখন হবে? যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকলে, যদি একজন পার্টনার ব্যবসাকে কত টাকা লোন দিয়ে, একজন পার্টনার ব্যবসাকে লোন দিয়েছে, কিন্তু লোনের উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে, তাহলে 6% সবসময় হয়। এটা লিখে দেখ, সুদের হার 6% কখন হবে? অংশী চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারের দেওয়া ঋণের ওপর সুদের হার 6%। এই কোশ্চেনটা খুব ভালো, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়বি এটি। কারবারের নাম আর উদ্দেশ্য। বলছে এক মালিকানা কারবার, এই জাতীয় কারবার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। হয়ে গেল অংশীদারি কারবার। অংশীদারি কারবার কেন তৈরি হয়েছিল? এক মালিকানা কারবার আর যৌথ হিন্দু পরিবারের অসুবিধা দূর করার জন্য এটা তৈরি হয়েছিল। দুয়েরটা হবে ডি। তিনেরটা সমবায় সমিতি। সমবায় সমিতি কি বলছে? নিজেদের অর্থনৈতিক প্রয়োজনীয়তা মেটানোর জন্য এবং অপরকে নৈতিক প্রচেষ্টা ও বোধ জাগ্রত করার জন্য গড়ে তোলা হয়। এটা কিন্তু সমিতি, সমবায় সমিতি। এই কারণে সমবায় সমিতি গড়ে তোলা হয়। আর লাস্টে যৌথ মূলধনী কোম্পানি এই কারণের মাধ্যমে দ্রুত পর্যাপ্ত মূলধন সংগ্রহ করে বৃহত্তর কারবার গঠন করে। 132 সমবায় সমিতি শ্রেণীবিভাগ। সমবায় সমিতি শ্রেণীবিভাগ আমরা অনেকগুলো শ্রেণীবিভাগ পড়েছিলাম। একটা অরিন্দান সমবায় সমিতি, বহু উদ্দেশ্যগত সমবায় সমিতি, শিল্প সংক্রান্ত সমবায় সমিতি, ক্রেতা সমবায় সমিতি, আরো অনেক ছিল। এখানে 4টে পয়েন্ট বলেছে। তো এখান দিয়ে পড়ে বোঝা যাবে অরিন্দান সমবায় সমিতি। ঠিক আছে? অরিন্দান সমবায় সমিতি কোনটা? এই যে কৃষক সদস্যদের মধ্যে বীজ, সার, কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা। ঠিক আছে? যে ফার্মার আছে, ফার্মারদের বীজ, সার, কৃষি যন্ত্রপাতি এগুলো সরবরাহ করা, এবং কুটির শিল্পের মালিকদের কাছে প্রয়োজনীয় কাঁচামাল ন্যায্য মূল্যে বিক্রি করা। এটাকে বলে অনিন্দা সমবায়। ঋণ দেবে না কিন্তু, এটা অনিন্দা। ঠিক আছে? লোন দিচ্ছে না, অনিন্দা সমবায় সমিতি এইভাবে সাহায্য করা। তবে যে বহু উদ্দেশ্য সাধক সমবায় সমিতি কাকে বলে? একাধিক উদ্দেশ্য সাধনের জন্য পৃথক পৃথক সমবায় সমিতি স্থাপন না করে এক প্রকার সমবায় সমিতি গঠন করে। তারপর শিল্প সংক্রান্ত সমবায় সমিতি কাকে বলে? বলছে শিল্পগুলিকে প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি সরবরাহ করা এবং উৎপাদিত পণ্য বিপণনের ব্যবস্থা করা। লাস্টেরটা ক্রেতা সমবায় সমিতি কাকে বলে? ন্যায্য মূল্যে সদস্য ক্রেতাদের পণ্য সরবরাহ করা।
ন্যায্য মূল্যে সদস্যদের পণ্য সরবরাহ করা। এইগুলো দেখ, এইগুলো সমস্ত জিনিস করানো ছিল যে সমবায় সমিতি, কত রকম সমবায় সমিতি হয় সবগুলো করে রাখতে হবে, জিনিসটা কি বুঝে রাখতে হবে, কত রকমের অংশীদারি কারবার হয় জিনিসটা কি বুঝে রাখতে হবে, সব কটা জিনিসের টপিক কনসেপ্ট বুঝে রাখতে হবে, তাহলে কি এমসিকিউ করতে খুব সুবিধা হবে। এবার বলছে যৌথ মূলধনী কোম্পানি বৈশিষ্ট্য। বলছে লিমিটেড কোম্পানির সদস্যদের দায়, লিমিটেড কোম্পানির সদস্যদের দায় সীমিত হয়। ঠিক আছে, লিমিটেড মানেই সীমিত, তো লিমিটেড কোম্পানি, কোম্পানির সদস্যদের দায় সীমিতই হয় জেনারেলি। আর কোম্পানির অস্তিত্ব, কোম্পানির অস্তিত্বটা কি হবে, কোম্পানির অস্তিত্ব কি থাকে আগের দিন বলেছিলাম, কি বলেছিলাম, কোম্পানি চিরন্তন। তিন, কোম্পানি বিধিবদ্ধ সভা আহ্বান করার সময় কি কোম্পানি যে ওই স্টেউটারি মিটিং আছে না, ওটা রাখতে হয়। এটা কোম্পানি কাজ শুরুর 1 মাস পর, কিন্তু 6 মাসের মধ্যে। আর একটা, কোম্পানি আইনগত পৃথক সত্তা থাকে, কোম্পানি নিজের নামে চুক্তি করতে পারে। ঠিক আছে, তো আইনগত কোম্পানির আইনগত পৃথক সত্তা থাকে বলেই কিন্তু, কারণ কোম্পানি সেপারেট লিগাল এন্টিটি থাকে বলেই ওরা কোম্পানি নিজের নামে চুক্তি করতে পারে, নিজের নামে চুক্তি করতে পারে, নিজের নামে সম্পত্তি কিনতে পারে, নিজের নামে গুডস কিনতে পারে, নিজের নামে গুডস বেচতে পারে। ঠিক আছে, তো এবার হচ্ছে কিছু স্টেটমেন্ট দিয়েছে, কি বলছে, সঠিক ব্যাখ্যা বা কারণ চিহ্নিত করা। এটা 134 বলেছে, এক মালিকানা কারবারের মালিক ও কারবার এক ও অভিন্ন। বলছে এক মালিকানা কারবারে মালিক কি হয়, মালিক একাই হয়, অভিন্ন, ভিন্ন মানে আলাদা, অভিন্ন মানে তো এক। তার মানে এক মালিকানা কারবারে মালিক আর কারবার কি হয়, একই, একই হয়। তাহলে একক, কি বলেছে এখানে, কি অপশন হতে পারে, কারণটা কি, একক ব্যক্তির মালিকানায় এক মালিকানা কারবার প্রতিষ্ঠিত হয়। তা আর কোনো পয়েন্ট হয়তো এখানে হচ্ছে না, যদি হয় বলতে পারিস, সেটা হচ্ছে না, এটাই মেইন পয়েন্ট আসছে। নেক্সট বলছে এক মালিকানা ও যৌথ আহ, যৌথ হিন্দু পারিবারিক কারবারের সীমাবদ্ধতা থেকেই অংশীদারি কারবার উৎপত্তি। তাহলে অংশীদারি কারবার উৎপত্তি হয়েছে কি করে, বিয়ে এক মালিক কারবার ও যৌথ হিন্দু পারিবারিক কারবারের অসীমিত দূর করে। তারপর বলছে অংশীদারি কারবার খুব বেশি মূলধন সংগ্রহ করতে পারে না, কারণ অংশীদারি কারবার মূলধন সংগ্রহ শুধু অংশীদারদের কাছ থেকে। অংশীদারি কারবার নিবন্ধন করার প্রয়োজনীয়তা বা সুবিধা অনেক। অংশীদারি কারবার যে রেজিস্ট্রেশন করা হয় তার সুবিধাটাও আমি আগের দিন বলছিলাম। কেন, সুবিধাটা কি, এই সুবিধা বলছে অনেক, বলছে অংশীদাররা তাদের ন্যায্য পাওনা সম্পর্কে সুনিশ্চিত থাকতে পারে। যদি তুই রেজিস্ট্রেশন করিস তাহলে তোর যা পাওনা থাকবে সেটা থেকে তুই সুনিশ্চিত থাকবি। ঠিক আছে, হ্যাঁ। তবে যদি তুই নিবন্ধন করা না থাকে তাহলে কি হবে, রেজিস্ট্রেশন করা না থাকলে অসুবিধা কি হবে, দেখ এই পয়েন্টগুলো লিখেছি, দেখ দেখ এ বি সি যেগুলো লিখেছে, এটাই তুই অসুবিধা যদি তুই রেজিস্ট্রেশন না করিস। যদি রেজিস্ট্রেশন না করিস তাহলে কি হবে, দেখ পাওনাদারদের কাছ থেকে 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য অংশীদাররা আদালতে কোনো সাহায্য গ্রহণ করতে পারেন, এটা অসুবিধা যদি রেজিস্ট্রেশন না করো। ঠিক আছে, তারপর অংশীদারদের নিজস্ব অধিকার আদায় করা খুব কঠিন। তারপর চুক্তি কার্যকর করার জন্য অংশীদার তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে। তাহলে বুঝলেন সুবিধা কোনটা আর অসুবিধা কোনটা, একসঙ্গে দুটো অ্যান্সার পেয়ে গেলেন। 138 বলছে অংশীদারি কারবারে একটি উল্লেখযোগ্য অংশীদার হলো নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদার। তাহলে পার্টনারশিপ বিজনেসে একজন ইম্পর্টেন্ট একটা পার্টনার হলো স্লিপিং পার্টনার। স্লিপিং পার্টনার মানে কি, তো পড়েইছিলি স্লিপিং পার্টনার কাকে বলে, যে পার্টনার শুধু ব্যবসাকে ক্যাপিটাল দেবে, ঠিক আছে তো, তাই তো, যে পার্টনার বিজনেসে ক্যাপিটাল দেবে কিন্তু লাভ লোকসান, লাভ প্রফিট লসও নেবে, ঠিক আছে, কিন্তু ম্যানেজমেন্ট অফ করবে। এটাই তো বলতো স্লিপিং পার্টনার, বলে আমি কোনো কাজ করবো না, টাকা দেবো, প্রফিট নেবো। ঠিক আছে, 109 সমবায় সমিতির অর্থ কি বলেছিলাম, একতাই বল, সকলের সমান অধিকার, এটা হচ্ছে সমবায়। বলে শোষণের হাত থেকে দরিদ্র ও স্বল্পোন্নত জনসাধারণকে রক্ষা করা হচ্ছে সমবায়ের মূল উদ্দেশ্য। তারপর বলছে মধ্যস্থ কারবারির কুফলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সমাজ সাধারণ ক্রেতারা ক্রেতা সমবায় সমিতি গঠন করে। ঠিক আছে, ক্রেতা সমবায় সমিতি ক্রেতাদের ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করে। ঠিক আছে, এবং পণ্যের সৃজনশীলতা বজায় রাখে, এটা হবে কারেক্ট অ্যান্সার। 141 যৌথ মূলধনী কোম্পানি বিভিন্ন প্রকারের হতে পারে। যৌথ মূলধনী কোম্পানি বিভিন্ন প্রকারের হতে পারে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ঘরোয়া কোম্পানি। ঠিক আছে, দেখ এখানে অপশন গুলো দেখ, কারণ যৌথ মূলধনী বিভিন্ন রকম হতে পারে। একটা তো ঘরোয়া কোম্পানি ছিল, একটা সার্বজনীন কোম্পানি ছিল, এখানে দেখ অপশন গুলো কি দিয়েছে, ঘরোয়া কোম্পানি যার সদস্য সংখ্যা কত ছিল, 2 থেকে 200। তারপর কি বলেছে, বলছে যে সর্বনিম্ন 7 জন, সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা অনির্দিষ্ট। আচ্ছা, এই ধরনের কোম্পানিতে, ও তো অ্যান্সার পেয়ে গেছিস, কারণ ওখানে পুরোটা পড়া হয়নি। বলছে যৌথ মূলধনী কোম্পানি বিভিন্ন প্রকার হতে পারে, তাদের মধ্যে একটা হলো ঘরোয়া কোম্পানি। আর ঘরোয়া কোম্পানি কি 2 থেকে 200,
প্রথম অপশনতে পেয়ে গেছিস। যদি এখানে বলতো না, যদি ঘরোয়া কোম্পানি যায় লিখতে সার্বজনীন কোম্পানি, তখন বির অ্যান্সারটা 142 বলছে কি সার্বজনীন কোম্পানির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটা? সার্বজনীন কোম্পানি মানে পাবলিক কোম্পানির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, ওই কোম্পানির নামে সেই লিমিটেড কথা ইউজ, এটা মেন বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার সত্য মিথ্যা বিচার করতে হবে। বলছে এক মালিকানা কারবার যেমন সবকিছুর মালিক হন কারবারই, তেমনি সব ঝুঁকি তারই। এই উদ্ধৃতির ব্যাখ্যা হলো, কোনটা ঠিক হতে পারে? একক ব্যক্তির মালিকানায় কারবার প্রতিষ্ঠিত হয়, ঠিক। মালিক একাই কারবার সব মুনাফা করেন, ঠিক। কারবার সত্তা থেকে মালিকের সত্তাকে আলাদা করে দেখা হয়, ঠিক। তিনটেই তো ঠিক। তার মানে নিশ্চয়ই পরেরটা ভুল হবে। তারপর বলছে এক মালিকানা কারবার গঠন করা খুব সহজ সরল, কারণ এক মালিকানা প্রতিষ্ঠা করার জন্য খুব বেশি আইনগত অনুশোচনা দরকার হয় না, ঠিক। ঠিক আছে, তারপর কি বলছে মালিকের ইচ্ছা সামর্থ্য থাকলে অল্প খরচে এই ধরনের কারবার প্রতিষ্ঠা করে, এটা দুটোই ঠিক। এই ধরনের কারবারের তথ্যের গোপনীয়তা রক্ষা করা যায় না, রক্ষা করা যায়, এটা ভুল। তারপর এই ধরনের কারবার মালিক নিজেই সর্বময় কর্তা বলে কারবার নীতি নির্ধারণ সহজ হয় না। ঠিক আছে, তো দুটোই ভুল, তো 3, 4 দুটোই ভুল। 145 অংশীদারি কারবারের নিবন্ধনের সুবিধা, কিছুক্ষণ আগে তো বললেন। রেজিস্ট্রার সুবিধা কি কি ছিল বল? অংশীদাররা তাদের ন্যায্য পাওনা সম্পর্কে, অংশীদারদের ন্যায্য পাওনা সম্পর্কে সুনিশ্চিত থাকতে পারে। তারপর হচ্ছে অসাবধান প্রতারণার ভয় কম থাকে। কোনো অংশীদার অবসর গ্রহণ করলে তিনি তার দায় দায়িত্ব সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন। ভবিষ্যতে অংশীদারের বিরুদ্ধে কোনো বিবাদ দেখা দিলে চুক্তির শর্তাবলী অনুসারে তা মীমাংসা করা সমস্যা পায়। সবই ঠিক আছে। 146 না, পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবারের এলএলপি, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। ঠিক আছে, বলছে সকল অংশীদার কারবার পর্যায়ে অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে। সবাই তো অংশগ্রহণ করতে পারে না পার্টনারশিপ বিজনেস। ঠিক আছে, তারপর বলছে যে কোনো সময় এইরূপ কারবার অংশীদার মূলধন তুলে দিতে পারে না, যখন খুশি টাকা তোলা যায় না। ঠিক আছে তো, যেটা ভুল। তারপর পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবারের নিবন্ধন বাধ্যতামূলক অবশ্য, এই জন্য এলএলপি মানে তোর রেজিস্টার বাধ্যতামূলক। এই ধরনের কারবারে নতুন কোনো অংশীদার গ্রহণ করার সময় সকল অংশীর সম্মতির প্রয়োজন হয় না, সবার সম্মতির প্রয়োজন দরকার হয়। তাহলে কোনগুলো রাইট হলে বুঝিস না, সঠিক 1 আর 3। যৌথ মূলধনী কারবার কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয়। ঠিক আছে, যৌথ মূলধনী কারবার কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয়, কারণ যৌথ মূলধনী কারবার কোম্পানি আইনের দ্বারা নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক। ঠিক আছে, আচ্ছা। দেখ 3 পয়েন্টটা দেখ, আইনের দৃষ্টিতে এই কারবার কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তিরূপে গণ্য হয়, অবশ্যই কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তিরূপে গণ্য হয়। 1 আর 3 ঠিক আছে, 1 আর 3 ঠিক আছে। 2 বলছে যৌথ মূলধনী কারবার কোম্পানি আইনের দ্বারা নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক, এটা ভুল। 4 শেয়ার হোল্ডারের মৃত্যু হলে বা দেউলিয়া হলে কোম্পানি অস্তিত্ব থাকে না, ভুল। 2 আর 4 ভুল। সার্বজনীন কোম্পানি উল্লেখযোগ্য সুবিধা হলো, ঠিক আছে তো, সার্বজনীন কোম্পানির উল্লেখযোগ্য সুবিধা কোনটা? সার্বজনীন কোম্পানির সদস্যদের দায় সীমাবদ্ধ, ঠিক আছে। তার বলছে শেয়ার বিক্রির মাধ্যমে এইরূপ কারো মূলধন সংগ্রহ করা সহজ, এটাও ঠিক আছে, দুটোই ঠিক আছে। সার্বজনীন কোম্পানির পরিচালকদের সংখ্যা বাড়াতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমতি বাধ্যতামূলক, এটা এটা তো ঠিক নয়, এটা ঠিক নয়। মানে বলছে যে পাবলিক কোম্পানি যদি ডিরেক্টর বাড়াতে যায় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমতি বাধ্যতামূলক, এটা দেখে নিতে হবে। আর যে এই জাতীয় কারবারের ন্যূনতম চাঁদা আদায় না হওয়া পর্যন্ত শেয়ার আবন্টন করা যায় না। ঠিক আছে, এই 3, 4টা ঠিক নয়, ঠিক আছে তো।